সাংবাদিক থেকে রাজনীতিবিদ, এটা কি প্রেডিক্টেবল ছিল? আমি রাজনীতির ময়দানে আমি নামবো এরকম কোনো ধারণা আমার কাছে ছিল না। যখন সুযোগটা এলো রাজনীতির ময়দানে নামার, তখন দ্বিতীয়বার ভাবিনি। এখানকার মানুষজন কেন দেবদীপ পুরোহিতকে ভোট দেবে? ভোটটা মমতা ব্যানার্জির, ভোটটা অভিষেকের, ভোটটা তৃণমূলের। তাই বেশ কিছু জায়গায় গেলে লোকে আমাকে বলছেন কাজের মানুষ, কাছের মানুষ। আমি বলছি এখন অবধি আপনি আমাকে কাছের মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখুন, কারণ কাজের সুযোগ আমি এখনো পাইনি। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে মধুরিমা এবং এমন একজনের কাছে এসেছি, তাকে হয়তো প্রথম প্রশ্নটাই করব সাংবাদিকতা নিয়ে, রাজনীতি নিয়ে নয়। সাংবাদিকের জগৎ থেকে রাজনীতির জগতে আসা, বুঝতেই পারছেন নিশ্চয়ই, খড়দা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবদীপ পুরোহিতের কাছে চলে এসেছি। কথা বলবো তার এক্সপেকটেশন নিয়ে, তিনি কি ভাবছেন প্রথমবার রাজনীতির ময়দানে এসে। সবটাই আপনাদের জন্য। দেবদীপদা, দৃষ্টিভঙ্গিতে স্বাগত। একদম প্রথম প্রশ্ন, রোল রিভার্স এনজয় করছেন? মানে এটা একটা নতুন অভিজ্ঞতা, হ্যাঁ। আর যেটা এই প্রশ্নটা আমাকে আরো দু একজন করেছে, আমি উত্তরের ক্ষেত্রে আই এম ভেরি কনসিস্টেন্ট। যে দেখো, এখন আমি একটা কাজে নেমেছি এবং আমাকে একটা ডেলিভারি করতে হবে। আমার ম্যান্ডেট হচ্ছে আমার ইলেকশনে জেতা। সো আমি সেই কাজটাই করে যাচ্ছি। অভিজ্ঞতাটা খুবই ইউনিক। মানুষের কাছে চিরকালই গেছি সাংবাদিক হিসেবে, এখন একটু অন্যভাবে যাচ্ছি আর কি। তাই ব্যাপারটা আমি এটাকে না আমার একটা খুব রেসপন্সিবিলিটির জায়গা থেকে দেখছি, কারণ উত্তরটা একটু লম্বা হবে। ব্যাপারটা হচ্ছে যে সাংবাদিক ছিলাম, কোনোদিনও তো ভাবিনি যে রাজনীতির ময়দানে আসব। কিন্তু চারধারে এরকম সব পরিস্থিতি হচ্ছে, যেভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া, যেভাবে মানুষকে ভয় দেখানো, একটা ফিয়ারের একখানা যে অ্যাটমসফিয়ার ক্রিয়েট হচ্ছে, তো তাতে না মানে যখন সুযোগটা এলো রাজনীতির ময়দানে নামার, তখন দ্বিতীয়বার ভাবিনি। মনে হয়েছিল যে এই যে মানুষের ভোটের মৌলিক অধিকার কেড়ে নেওয়া, মানুষকে ভয় দেখানো, বাংলাকে যে আক্রমণ, এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ হওয়া দরকার। নাগরিক সমাজে প্রতিবাদ হওয়া দরকার, প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করা উচিত ছিল। তো সেই জায়গা থেকে সো ইট ইজ কাইন্ড অফ এ ব্যাটল ইন উইচ আই অ্যাম। সো এটা উপভোগ্য হচ্ছে না, আমার ওপর স্ট্রেস হচ্ছে, ওটা নিয়ে আমি ভাবছি না। আমি খুব ইউটিলিটেরিয়ান। আমি ওই পার্সপেক্টিভে দেখি যে এটাই জিততে হবে এবং তার জন্য যা যা করার এবং যত খাটার সেটা আমি খাটছি এবং মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমি পরে একটা কথা বলেন, ইন রেট্রোস্পেক্ট এভরিবডি ইজ ওয়াইজার। ইলেকশনটা হয়ে যাবে, আশা করি মানুষের আশীর্বাদে, মমতা ব্যানার্জির শুভেচ্ছায়, ওনার কাজের কারণে জিতে যাব। তখন আমি ইন্ট্রোস্পেক্ট করব যে এটা কতটা উপভোগ্য ছিল, কি ছিল। এখন শুধু কাজ করছি, আই ডোন্ট হ্যাভ টু টাইম টু থিঙ্ক ফর এনিথিং এলস। সময় নেই অন্য কিছু ভাবার। একটা জিনিস, মানে আপনাকে প্রত্যেকটা ইন্টারভিউতেও দেখছি বা আপনার প্রচারের ক্ষেত্রেও দেখছি, ছবিতে এখনো দেখতে পাচ্ছি, আপনি এখনো ফিটফাট সাংবাদিক হিসেবে যেরকমভাবে এতগুলো বছর কাটিয়েছেন ওই ড্রেস আপেই থাকছেন। সাদা পাজামা পাঞ্জাবিতে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়েছেন না ভাবেননি? না, আমি না সেটা ভাবিনি, বিকজ মানে এর উত্তরটা দিই, মানে পোশাক দিয়ে আর কি হয়। আমাদের প্রধানমন্ত্রী বলতে পারেন, উনি জনসভায় দাঁড়িয়ে বলেন পোশাক দেখে বোঝা যায় যে কে উগ্রপন্থী, কে জঙ্গি। ব্যাপারটা তো সেরকম নয়। উগ্রপন্থী জঙ্গিদের কি কোনো আলাদা পোশাক থাকে? সেরকম একেবারেই নয়। আমি যেরকম জামা কাপড় পরতাম আমি সেরকমই পরি, সেরকমভাবেই। আগে হয়তো একটু টাক করতাম, এখন টাক করি না। শু পরতাম আগে অনেক বেশি, কিন্তু এখন সেটা হয় না, বিকজ প্রচুর মানুষের বাড়িতে ঢুকতে হয়, চটি খুলে ঢুকতে হয়, মন্দিরে যেতে হয়, মসজিদে যেতে হয়, মাজারে যাই, তার ফলে জুতোটা পরি না, চটি পরে ঘুরি। আর ব্যাপারটা হচ্ছে যে ফাইনালি সিস্টেমে না অনেক চেঞ্জ হয়ে গেছে খুব অল্প সময়। এরপর যদি মানে এই বেশি চেঞ্জ সিস্টেমটা সহ্য করতে পারবে না। তাই আমি আমার কাজের ক্ষেত্রে পরিবর্তন, আমার দিনগত যে জীবনযাপন তাতে পরিবর্তন, এই পোশাক পরে যাব সেই ধরনের কথা আমার মাথাতেও আসেনি। মেন হচ্ছে যে, অ্যান্ড জানো তো ফাইনালি আমরা সাংবাদিকতায় খুব একটা জিনিস বারবার শিখেছি, কন্টেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য ফর্ম। তো আমি মানুষের কাছে কন্টেন্ট নিয়ে যেতে চাই, ফর্মটা ইজ মেটেরিয়াল। বুদ্ধিমান মানুষরা ফর্মে খুব বেশি চেঞ্জ হলে ওনারা ওটা বুঝে যান। আমি মানুষকে বোকা বানাতে আসিনি, আমি মানুষের বিশ্বাস অর্জন করতে এসেছি। বেশ, এবার আসি সাংবাদিকতা থেকে রাজনীতিবিদ, মানে সাংবাদিক থেকে রাজনীতিবিদ।
এটা কি প্রেডিক্টেবল ছিল? কারণ সাংবাদিকদের জীবনে বহু মানুষকে ডিল করতে হয়। তো আপনার কি কখনো এর আগে মনে হয়েছে যে হ্যাঁ আমি রাজনীতির দুনিয়াতেই যাব? এর সঙ্গে একটা লেজুর প্রশ্ন করে রাখি, সেটা হচ্ছে অন্য কোনো দল থেকে কখনো কি আপনাকে এই প্রস্তাব আগে দেওয়া হয়েছিল? এক নম্বর প্রথম প্রশ্নটার উত্তর, দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দেই। আমাকে এই ধরনের প্রস্তাব কেউ দেয়নি, আচ্ছা। এটা ঠিক। আর দ্বিতীয়, কোনো দল থেকেই দেয়নি। আর দ্বিতীয়, যে প্রথম আপনি যে প্রশ্নটা করলেন, যে আমার কোনো ধারণাও ছিল না যে আমি এরকম একটা মানে আমি রাজনীতির ময়দানে আমি নামবো, এরকম কোনো ধারণা আমার কাছে ছিল না। এবং ব্যাপারটা হচ্ছে জানো তো, মানে এটা জীবনের অভিজ্ঞতা দিয়ে, যে আমি যে সাংবাদিক হয়েছি সেটারও আমার কোনো প্ল্যান ছিল না। আমার যে পড়াশোনা, আমি অর্থনীতিতে নিয়ে পড়ালেখা করেছি, অর্থনীতিতেও যে ফিল্ডটায় আমার স্পেশালাইজেশন ছিল, ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, যেগুলো নিয়ে আমি পড়ালেখা করেছি, সেগুলো পড়ে খুব একটা সাংবাদিক কেউ হয় না। মানে জেনারেলি ব্যাংকে, রিসার্চ অর্গানাইজেশনে কাজ করে বা পড়ায়, মডেলিং করে। আমার বন্ধু বান্ধবরা যারা বিদেশে থাকেন তারা এগুলোই করেন। তো আমিও একজন অর্থনীতিবিদের চাকরি করতাম একটি ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনে। হঠাৎ অল্প বয়স, চোপাচাপ কান টাই ফাই পরে যেতে হতো। আমার খুব একটা ভালো লাগছিল না। আই ওয়াজ ফিলিং ভেরি বোর্ড অল্প বয়সে। এবং আমি যেহেতু আমার অল্প বয়সে বাবা মাকে হারিয়েছি, আমাকে সাজেশন দেওয়ারও কেউ ছিল না। তো আমার এক বন্ধু ছিল, সে, তার ওয়াইফ, তারা আমার খুবই বন্ধু, উই আর পার্ট অফ দ্য সেম গ্রুপ। সে প্রেসিডেন্সি কলেজে ইংলিশ পড়তো। আচ্ছা। তো ও আমার খুবই ভালো বন্ধু। তো ওদের সঙ্গে একদিন রাত্রেবেলা আড্ডা মারছিলাম অফিসের পরে। তখন আমি বলছিলাম, তুই ভাল লাগছে না, এই কি একটা এরকম। তখন ও আমায় বললো যে, জানিস তো, তুই না, ইউ উইল মেক এ ভেরি গুড জার্নালিস্ট, তুই একটু চেষ্টা কর। তুই টেলিগ্রাফে লোকজন, আমাদের যিনি এডিটর তখন যিনি ছিলেন, দীপায়ন চ্যাটার্জি, উনিও নিজে ইকোনমিক্সের লোক। তুই চাইলে আমি কি একবার কথা বলবো? তো ও বললো, আমি বললাম বল। তখন ও কথা বললো, বলে আমাকে প্রথম বললো, দীপায়নদা ওয়াজ ভেরি এক্সাইটেড যে দিল্লি স্কুল অফ ইকোনমিক্সের একজন আছে যে সাংবাদিক হতে চায়, তুই এসে একটু দীপায়নদার সঙ্গে দেখা করবি। তারপরের দিন আমি দীপায়নদার সঙ্গে দেখা করতে গেলাম একটা সিভি নিয়ে। উনি আমার সঙ্গে সেভাবে কথাও বললেন না, বলে আচ্ছা ঠিক আছে, সিভিটা রেখে চলে যাও। তো বেরিয়ে আমি সেই বন্ধুকে বললাম যে, তুই কেন আমায় এই অপমানটা করালি? হ্যাঁ, যে ভদ্রলোক তো আমার সঙ্গে কথাও বললেন না ঠিক করে। আমার তো একটা চাকরি আছে এবং রিজনেবলি ভালো চাকরি আছে, তা আমি এই অপমান হওয়া। তখন ও খুব অবাক হয়ে বললো, না, দীপায়নদা ওয়াজ ভেরি এক্সাইটেড, তাই তো আমি তোকে ডাকলাম। তার দুদিন পরে, তখন আমার মোবাইল ফোনও ছিল না, 2000 সালে। তা আমি পুরনো যে অফিসে কাজ করতাম তার ল্যান্ডলাইনে একটা ফোন এলো, ফোন তুললাম, ওদিক থেকে দীপায়নদার খুব ভরাট গলা, উনি নান্দিকারে নাটক করতেন এক সময়। দীপায়ন বললাম, হ্যালো দেবদীপ। আমি বললাম, হ্যাঁ, আমি দীপায়ন কথা বলছি, তুমি একবার একটু, আই হ্যাভ এ জব ফর ইউ, ক্যান ইউ কাম অ্যান্ড উই ক্যান টক। আমি পরের দিন গেলাম, ওনার সঙ্গে কথাবার্তা বললাম এবং আমি একটা স্যালারি কাট নিয়ে আমি সাংবাদিক হয়ে গেলাম। ওয়ান্স এ জার্নালিস্ট অলওয়েজ এ জার্নালিস্ট। তো 25 বছর এই প্রফেশনে, যদিও আমি টেলিগ্রাফ ছেড়েছি, আমি এনডিটিভিতে কাজ করেছি, তারপর একটা ফেলোশিপে বাইরে গেছিলাম, অন্য বিলেতি কাগজের সঙ্গে অ্যাটাচমেন্টও হয়েছে। বাট বলা যেতে পারে আমার সাংবাদিকতা পুরোটাই হচ্ছে যে প্রিন্টে, এবং প্রিন্টটাই আমি সব থেকে বেশি উপভোগ করেছি। সাংবাদিকতার কথা তো অনেকটা শুনলাম, রাজনীতির দুনিয়া যখন এসেই পড়েছেন, আপনি বললেন যে এর আগে কোনো দল আপনাকে এই প্রস্তাব দেয়নি। এই ক্ষেত্রে আপনি যেই দলে, কেন দেবে? মানে আমার মধ্যে কি এমন ছিল যে একটা 4টে দল আমায় প্রস্তাব দেবে? আমি টলিউড না, আমি বলিউড না, আমি প্লেয়ার না, আমি একটা অত্যন্ত সাধারণ কলম পেশা সাংবাদিক। মমতা ব্যানার্জি হ্যাজ এ গ্রেট ভিশন। ওনার হয়তো মনে হয়েছে খর্দার ছেলে, উনি আমায় দিয়েছেন, বা এবং উনি আউট অফ দ্য বক্স ভাবতে পারেন, ওনার সেই ক্যাপাবিলিটিস আছে। অন্য কারোর কি, অন্য কোনো দলের, আপনারাও তো ঘুরছেন, কাভার করছেন, মমতা ব্যানার্জির একটা ইনক্লুসিভ পলিটিক্স আছে। উনি তার মধ্যে বিভিন্ন পেশার মানুষকে আনেন, সাংবাদিক আনেন, একাডেমিক আনেন, তোমার যারা এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের লোকেদের আনেন, চিকিৎসকদের আনেন, কত রকম ভাবে। তার মধ্যেই ওই ইনক্লুশনের মধ্যে হয়তো আমি ঢুকে গেছি। অন্যদের অত বড় মন নেই, অন্যদের ভিশনও নেই, এবং আমার সেই যোগ্যতাও নেই যে ওনারা আমাকে বলবেন। মানে ওদেরও কিছু সাংবাদিক আছে, তারা একটু অন্য রকমের সাংবাদিক, আমি তো সেরকম ছিলামও না। তার ফলে আমাকে নেওয়ার কোনো যৌক্তিকতা ওদের মধ্যে ছিল না। মানে সো মমতা ব্যানার্জি হয়তো ওনার মনে হয়েছে, তাই উনি আমায় নিয়েছে। সাধারণ মানুষের কথা আপনি সবসময় বলে এসছেন, আপনার পেশার ক্ষেত্রে আমরা দেখেছি। রাজনীতিও আপনি বললেন যে কোথাও না কোথাও সাধারণ মানুষের কথা বলাই
কিন্তু একটা প্রশ্ন থেকে যায় ঋত্বিকদা, সেটা হচ্ছে যে রাজনীতি তো মানে বহুমাত্রিক সমীকরণের ক্ষেত্রে আপনি যেভাবে সাংবাদিক হিসেবে সাধারণ মানুষের কথা বলতে পেরেছেন, সেটা কি রাজনীতির পরিসরেও পারবেন? এই কনফিডেন্স আছে? আমি তো দেখো, এখন ব্যাপারটা হচ্ছে যে আমি আগামীকাল কি করব, পরশু কি করব, এক বছর বাদে কি করব আমি জানি না। কিন্তু আমার যেটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং, আমি সাংবাদিক জীবনের আমার মেজর পার্টটা কেটেছে হচ্ছে রাজনীতি নিয়ে লিখে, ইকোনমি নিয়ে লিখে, এবং ফাইনালি পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স কোনো একটা জায়গায় কনভার্জ করে, জানো তো, এটাকেই বলে পলিটিক্যাল ইকোনমি। তো ফাইনালি সাংবাদিক হিসেবে ধরো বাজেট, নির্মলা সীতারামন বাজেট পেশ করছেন, বা পি চিদম্বরম বাজেট পেশ করছেন, বা প্রণব মুখার্জির বাজেট, সেগুলো সবই কভার করেছি। কিন্তু আমি সবসময় সেই বাজেটগুলো যখন অ্যানালিসিস করতাম, সেটাও আমার গুরুদেব দীপায়ন চ্যাটার্জির কাছেই শেখা, যে এমনভাবে অর্থনীতির কনসেপ্টগুলো, ওয়ার্ডসগুলো, তোমার যে টার্মগুলো ইউজ হয়, সেগুলো সাধারণ মানুষ দিনগত জীবনে ব্যবহার করে না। তো ব্যাপারটাকে খুব সহজ করে লিখতে হবে আর কি, তো যাতে যে কেউ বুঝতে পারে। মানে এই ক্রিকেটে ওই তোমার জিওফ্রে বয়কটের কমেন্ট্রিতে একটা কথা খুব আসতো, ইভেন মাই গ্র্যান্ড মাদার ক্যান প্লে দ্যাট বল, ইভেন মাই গ্র্যান্ডফাদার ক্যান টেক দ্যাট ক্যাচ। তো ব্যাপারটাকে খুব সহজভাবে, সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করাটাই আমার একটা কাজ ছিল সাংবাদিক হিসেবে। তাই আমি মানুষের কথা, মানুষ কিভাবে ভাবছে, কিভাবে দেখছে, সেটা বোঝার চেষ্টা করেছি। পলিটিক্সে একটা মেজর পার্ট হচ্ছে যে সাংবাদিকদের মতোই আমার এটা মনে হয়েছে যে মানুষের কাছে যাওয়া, তাদের সমস্যা বোঝা, মানুষের সমস্যাগুলো বুঝে তাদেরকে বোঝানো। সাংবাদিকদের এটাও কিন্তু একটা দায়িত্ব, যে মানুষকে বোঝানো যে কি হচ্ছে সুন্দরভাবে। মানে আজকাল দেখবে যে মিডিয়াতে একটা নতুন কনসেপ্ট এসছে, যে মার্কেটিং সাইডের লোকেরা এসে বলে না না না, মানুষ এরকম খবর চাইছে, মানুষ নাকি প্রচুর নাচ, গান, ফ্যাশন, খাবারের খবর চাইছে, রাজনীতির খবর নাকি মানুষের ভাল লাগছে না। আমি সেটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি সংবাদপত্রের, মিডিয়ার একটা ভূমিকা আছে সমাজ গড়ার ক্ষেত্রে। আমরা বাকি চারটে প্রফেশনের মতো না। এবং আমি এটাও বিশ্বাস করি সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড। তুমি যদি ভালো জিনিস সাপ্লাই করো, ভালো তথ্য মানুষকে বোঝানোর চেষ্টা করো, তাহলে কিন্তু মানুষ সেটা পছন্দ করে। তো তাই ওই জায়গা থেকে মানুষের সঙ্গে কথা বলা, তাদের সমস্যা বোঝা, তাদের কিসে কিসে সমস্যা হতে পারে সেটা আইডেন্টিফাই করানো, সেটা কিন্তু একটা সাংবাদিকের কাজ। সেই কাজটা তার অবধি ঠিক আছে, এরপরে হয়তো পাথটা একটু আলাদা হয়ে যায়। সাংবাদিকের ক্ষেত্রে লেখা এবং সেটাকে পারসিউ করা, ফলো আপ স্টোরি করা, সেটাকে নিয়ে অ্যাওয়ারনেস বিল্ড করা, ওয়ারেস পলিটিশিয়ানের কাজটা হচ্ছে তার একটা সমস্যার সমাধান করা। তো এখন অবধি তো সমস্যার সমাধান করতে গেলে যে আর্মস অ্যান্ড অ্যামিনিশনস লাগে, সেগুলো কিছুই আমার কাছে নেই। তাই বেশ কিছু জায়গায় গেলে লোকে আমাকে বলছেন কাজের মানুষ, কাছের মানুষ। আমি বলছি এখন অবধি আপনি আমাকে কাছের মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখুন, কারণ কাজের সুযোগ আমি এখনো পাইনি। সুযোগ পেলে অবশ্যই আমি সেটা করব। তাই আমার মনে হয় যে একটা পলিটিক্যাল জার্নালিস্টদের পক্ষে ওই বেড়াটা ক্রস করে রাজনীতিতে আসা খুব একটা বোধহয় কঠিন নয়। সমাধানটা বার করা, সেটা একটা সিস্টেমের মধ্যে, যেখানে রিসোর্সেস তো প্রচুর নেই, রিসোর্সেসের একখানা কনস্ট্রেন্ট আছে, তারপর চারধারে একটা বিভেদের রাজনীতি আছে, বিদ্বেষের রাজনীতি আছে, তার মধ্যে মানুষকে সঙ্গে নিয়ে চলা, তাদের সমস্যার সমাধান করা, তার কিছু চ্যালেঞ্জেস আছে। কিন্তু আই থিঙ্ক যদি কনভিকশন থাকে, যদি মানুষের সাপোর্ট থাকে, দেন ইটস ডুয়েবল, ইউ ক্যান ডু ইট। এর পরের যে প্রশ্নটায় আসবো সেটা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে খুব একটা ধারণা হয়েছে লাস্ট কিছু বছর ধরে যে ও তো রাজনীতিবিদ, মানে একটা নঙর্থক ভাবনা। এইটা ভেবে কখনো আশঙ্কায়? আমার একদম আশঙ্কা হয়নি, এবং এটা না, এটাকে আমি মনে প্রাণে, এই যে ধারণাটা, এই যে ডিপলিটিসাইজ করার যে ট্রেন্ড অ্যান্ড টেন্ডেন্সি, এবং সেটাও কি অদ্ভুত যে মিডিয়া, মানে মেইন স্ট্রিম মিডিয়া, মানে খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল, এরা তুমি দেখো যে প্রথম পাতায় কি খবর থাকে। প্রথম পাতায় জেনারেলি রাজনীতি, মানুষের খবরই থাকে। একটা ওয়ার্ল্ড কাপ জিতলো মেয়েরা, সেদিন প্রথম পাতায় ওই খবরটা হয়, বা ঝুম্পা লাহিড়ী বা একটা প্রাইজ পেলো, সেটা যায়, বা ধরো একটা খুব ভালো একখানা ফ্যাশন শোতে সব্যসাচী কলকাতা, তার একটা ভালো কিছু হলো, সেটা যায়। বাট প্রাইমারিলি পেজ ওয়ান
বা একটা নিউজ চ্যানেলের প্রথম যে খবর। শিরোনাম যেগুলো হয় সেগুলো কিন্তু রাজনীতি আর মানুষের খবরই হয়। অথচ সেই মিডিয়ায় মানুষের মধ্যে একটা ডিপলিটিসাইজ করার একখানা টেন্ডেন্সি, রাজনীতিক মানেই খারাপ, রাজনীতি কারোর ভালো লাগে না। কে বলেছে ভাই রাজনীতি ভালো লাগে না? রাজনীতি ইফ দেয়ার ইজ ওয়ান থিং যেটা সবাইকে ইন্টারেস্ট করে, হ্যাঁ কিছু লোক হয়তো বলেন যে আমার রাজনীতি আলোচনা করতে ভালো লাগে না, কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি সেটা নয়, ওটা একটা ট্রেন্ড হয়ে গেছে বলে অনেকে বলেন। এবং রাজনীতি জানা উচিত প্রত্যেকটা মানুষের, রাজনৈতিকভাবে সচেতন হওয়া উচিত, বিকজ ওটা আপনার একটা অধিকারের জায়গা। আপনি একটা ভোট দেন, আপনার চারধারে কি হচ্ছে সেটা আপনার জানার দরকার। এই যে আমেরিকা ইরান যা হচ্ছে সেটাও তো একটা রাজনীতি, একটা গ্লোবাল জিওপলিটিক্সের পার্ট। তো বলতে মানে যে মানুষটা বলছে যে আমার রাজনীতিতে খুব একটা ইন্টারেস্ট নেই, তার পরের দিন ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেল, আমেরিকা যাওয়া 6 মাস পিছিয়ে গেল, সে কখনোই বলতে পারে না যে রাজনীতিতে আমার ইন্টারেস্ট নেই। রাজনীতিতে ইন্টারেস্ট থাকা উচিত, রাজনীতি সম্বন্ধে জানা উচিত, সম্যক ধারণা করা উচিত, বিকজ ইফ ইউ উই লিভ ইন এ গ্লোবাল ওয়ার্ল্ড, ইউ নিড টু বি অ্যাওয়্যার অফ হোয়াটস হ্যাপনিং অ্যারাউন্ড ইউ। তাই আমার একবারেও এটা কখনো মনে হয়নি যে এটা একটা চিন্তার ব্যাপার, ওরে বাবা ও রাজনীতি করে খারাপ। নয়তো আমাদের সাম অফ দ্য বেস্ট, মানে আমাদের টলেস্ট যারা আমাদের আইডলস অ্যান্ড আইকনস, দে কাম ফ্রম দ্য ফিল্ড অফ পলিটিক্স। আজকে মমতা ব্যানার্জি ইজ আ পলিটিশিয়ান, দ্যাটস ওয়াই উনি আরাধ্যা হন এইভাবে, যে মানুষ ওনাকে এত পছন্দ করে। উনি মানুষের সমস্যার সমাধান করতে পারেন। একটা 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 3 ঘন্টার একটা সিনেমা দেখতে আজকাল 600 টাকা খরচা হয়, তারা আপনাকে একটা টেম্পোরারি এন্টারটেনমেন্ট দিতে পারে, কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারে না। অনলি আ পলিটিক্যাল পার্সন ক্যান অ্যাকচুয়ালি হেল্প সলভ সাম অফ দ্য প্রবলেমস। সো আমি ওই যে থিওরি, ওই যে থট, তার সঙ্গে তাকে আমি বিশ্বাস করি না। আই জাস্ট রুল ইট আউট। আপনি মমতা ব্যানার্জির কথা বললেন, মমতা ব্যানার্জি আপনাকে ভরসা করেই টিকিটটা দিয়েছেন, নিশ্চয়ই আপনি খড়দার একেবারে ভূমিপুত্র বলা যায়। তো সেই জায়গা থেকে বলা যায় না, ভূমিপুত্রই। বেশ, তো সেই জায়গা থেকে আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন তাদের মধ্যে থেকে আপনার কাকে কঠিনতর? আমি এক্ষেত্রে আমি এটাও বলছি যে আমার অ্যাপ্রোচটা, যারা আমার বন্ধু বান্ধব, আমরা যখন ইন্টারভিউটার আগে তোমার সঙ্গে কথা বলছিলাম, ইউ ক্যান চেক উইথ দেম, আই লুক অ্যাট থিংস আমি আমার নিজের মতো করে। যে প্রতিদ্বন্দ্বীরা আছেন, একটা ডেমোক্রেটিক প্রসেস, একটা মাল্টি পার্টি ডেমোক্রেসি আমাদের দেশে, যেটা ওরা চায় না অবশ্য বেশি দিন। ওরা যারা কেন্দ্রে আছেন তারা এই মাল্টি পার্টি ডেমোক্রেসি খুব একটা চান না, কিন্তু এখনো মাল্টি পার্টি একটা ডেমোক্রেসি আছে, ওনারা নির্বাচনে অংশগ্রহণ করছেন। আমার অনেক কাজ আছে, 2,10,000-এর মতো ভোটার আছে, সবাইকে পৌঁছতে হবে। একটা খুব বড় একটা রোবাস্ট অর্গানাইজেশন, তাদের সঙ্গে স্ট্র্যাটেজি করে, তাদের সঙ্গে মিটিং করে তাদেরকে সবাইকে ভোটের কাজে নামানোর ব্যাপার আছে। এর মধ্যে এগেন আমি তোমায় আগেই বলেছি, আই এম ইউটিলিটেরিয়ান। দের ইজ নো পয়েন্ট থিঙ্কিং অ্যাবাউট আমার বিরুদ্ধে কারা প্রতিদ্বন্দ্বী। আমার কিছু প্রতিদ্বন্দ্বী আছে, ওটা আমার কাছে ইম্পর্টেন্ট, ওটা আমার কাছে একটা, ওই আমরা ম্যাথামেটিক্সের স্টুডেন্ট, ওটা আমার কাছে একটা প্যারামিটার, যে ওটা আমার কাছে গিভেন আমার কিছু প্রতিদ্বন্দ্বী আছে। কিন্তু আমার কাছে ভেরিয়েবল হচ্ছে যে আমার একটা সংগঠন আছে, আমাদের প্রচুর কর্মী আছে, আমার ভোটার আছে। তো আমার প্রায়োরিটি হচ্ছে সেই জিনিসগুলোতে যেটা আমি চেঞ্জ করতে পারি, প্রচুর মানুষের কাছে পৌঁছতে পারি, পার্টির কর্মীদেরকে নিয়ে আসতে পারি, কাজে লাগাতে উদ্বুদ্ধ করতে পারি। সো মাই ফোকাস ইজ অন দ্যাট, মাই ফোকাস ইজ নট অন হু ইজ এগেনস্ট মি এবং সে কি করছে। আই এম নট থিঙ্কিং অ্যাবাউট দ্যাম। খড়দা মানেই কাজল সিনহার লেগাসি, কাজটা কঠিন। এবং কাজলদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। কাজলদা এই যেখানে বসে আছি তার থেকে একটু দূরে কাজলদার একটা দুধের দোকান ছিল এক সময়। আমি ছোটবেলায় হাফ প্যান্ট পরে কাজলদার দোকান থেকে দুধ নিতে যেতাম। কাজলদা তো আমিও খুব বকবক করতাম, কাজলদাও আড্ডা মারতে ভালোবাসতো। কাজলদার সঙ্গে প্রচুর বকবক করেছি, আড্ডা মারতাম। কাজলদার বাবার সঙ্গে আমার বাবার একটা খুব ভালো সম্পর্ক। কাজলদার বাবা খুব বিদগ্ধ মানুষ ছিলেন এবং আমার বাবার সঙ্গে ওনার পরিচয় ছিল। তো মানে দেখুন, লিগ্যাসি এগুলো মানে আপনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও হয়তো এই প্রশ্নটা করতাম। ঠিক আছে, মানে আলোচনার ক্ষেত্রে মনে হয় যে ব্যাপারটা লিগ্যাসি, এটা চ্যালেঞ্জিং, কিন্তু তার থেকে অনেক বেশি মনে হয় যে কাজলদার কাছের মানুষ যারা, তারা আমারও কাছের মানুষ। ঠিক আছে, কাজলদার পরিবারকে চিনি, কাজলদার এক্সটেন্ডেড ফ্যামিলিকে চিনি, কাজলদার গুণগ্রাহীদের চিনি, কাজলদার বেনিফিশিয়ারিজদের চিনি। সো তাদের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো।
তো এটা আমার কাছে কোনো চ্যালেঞ্জ না, রাদার ইট ইজ অ্যান অ্যাডভান্টেজ যে কাজলদা আমায় স্নেহ করতেন, পছন্দ করতেন, এবং এখানকার যারা কাজলদাকে চিনত তারা অধিকাংশ লোকই জানে যে আমার সঙ্গে কাজলদার একটা খুব সুন্দর দাদা ভাইয়ের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের আরও কিছু অন্য সাইডসও ছিল, সেগুলো আমি বলতে চাই না, সেটা কিন্তু খর্দা রহড়ার মানুষ জানে। এখানে যদি যেতেন আপনি, তাহলে সেক্ষেত্রে প্রথম 3টে কাজ কি করবেন খর্দার মানুষের জন্য? আমাদের দল তো একটা ওই বিজেপির মতো বাতেলা হাওয়ার দল না, আমাদের একটা মাইক্রো লেভেল একটা ম্যানিফেস্টো হয়েছে, যেটাকে আমরা ইশতেহার বলি। ইশতেহার বললেও ওদের আপত্তি। একটা ম্যাক্রো মমতাদি একখানা 10 প্রতিজ্ঞা, সেটা অ্যানাউন্স হয়েছে। এবার আমার কনস্টিটিউয়েন্সি লেভেলে ম্যানিফেস্টো আমরা একটা রিলিজ করব। তাতে বিভিন্ন জিনিস আমরা দেখব, আমরা শিক্ষার ক্ষেত্রে আমরা দেখব, লোকাল ইনফ্রাস্ট্রাকচারের কথা দেখব, আমরা কালচারাল কিছু জিনিসপত্র দেখব, কিছু হেলথ রিলেটেড কিছু ইস্যুস নিয়ে আমাদের কিছু, এবং কোনোটাই ভাষা ভাষা নয়, এবং প্রত্যেকটাই খুব স্পেসিফিক, এবং সেটা নিয়ে আমরা প্রচুর ডেলিবারেট করে আমরা সেই আমাদের যে প্রমিসেসগুলো ফর পিপল অফ খর্দা সেটা আমরা তৈরি করেছি। এখানকার মানুষজন কেন দেবদীপ পুরোহিতকে ভোট দেবেন? এটা লাস্ট কোয়েশ্চেন। দেখুন, আমি এর উত্তরটা একটু নাতিদীর্ঘ হতে পারে। এটা হচ্ছে যে, প্রথম হচ্ছে যে দেবদীপ পুরোহিত এখানে কেউ না। আই এম জাস্ট মানে ছোটবেলা ধরো আনসারটা এক্স, আমি হতে পারতাম, এক্স হতে পারতো, ওয়াই হতে পারতো, জেড হতে পারতো, যে কেউই ক্যান্ডিডেট হোক। দেবদীপ পুরোহিত ইজ নট ইম্পর্টেন্ট। হোয়াটস ইম্পর্টেন্ট ইজ মমতা ব্যানার্জি, হোয়াটস ইম্পর্টেন্ট ইজ অভিষেক, হোয়াটস ইম্পর্টেন্ট ইজ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। লোকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, লোকে মমতা ব্যানার্জিকে ভোট দেবে, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে যে লোকে বিজেপিকে ভোট দেবে না, লোকে ওদেরকে অপছন্দ করে। গ্রামেগঞ্জে ইউ আর হিয়ার, আমরা খর্দা টাউনে বসে আছি, এখান থেকে 15 মিনিট গেলে গ্রামে বিলকান্দা 1, বিলকান্দা 2, বন্দিপুর, আমাদের ব্লকের জায়গা পাতুলিয়া, ওখানে জাস্ট ইউ গো দেয়ার ওয়ান্স অ্যান্ড টক টু এনি একটা সাধারণ লোক, সে তৃণমূলের কেউ না, কোনো একটা সাধারণ লোকের সঙ্গে জিজ্ঞাসা করে বিজেপির উপর লোকে যে কি বিরক্ত, সেটা ওদের নেতারা যারা ওই এসি গাড়িতে করে ঘোরে এবং ওই মিডিয়া স্টুডিওতে বসে বক্তব্য দেয় যে এসআইআর করে মানুষকে যে কি বিরক্ত, কি হ্যারাস করেছে, লোকে মানুষ বিজেপিকে ভোট দেবে না, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। এরকম ডিফারেন্ট পয়েন্টস। মমতা ব্যানার্জির প্রচুর বেনিফিশিয়ারিজ, উনি যে পলিসিসগুলো করেছেন, যে প্রকল্পগুলো করেছেন, তাতে যারা বেনিফিটেড হয়েছেন তারা মমতা ব্যানার্জিকে ভোট দেবেন, এরকম অনেক ফ্যাক্টরস। তারপরে হয়তো কোনো একটা জায়গায় একটা ছোট্ট ফ্যাক্টর, যে দেবদীপ পুরোহিত খর্দার ছেলে, মানু আমার ডাকনাম, তারা প্রচুর মানুষ চেনে এখানে, প্রচুর সিপিএমের লোক, বিজেপির লোক, যাদেরকে আমি চিনি। এখানে একটা ইনক্লুসিভ সোসাইটি, লোকে বিভিন্ন রাজনীতির দল করে, তারা এসে চুপি চুপি বলে গেছে তোর পদযাত্রায় যেতে পারছি না, কিন্তু ভোটটা আমি তোকেই দেবো, তুই আমার বন্ধু। তা আমার বন্ধুত্বের কারণে, আমার পরিচিতির কারণে, আমার বাবা মা, আমার দিদি শরীর খারাপ, কলকাতায় থাকে, কিন্তু সে আমাকে ফোন করে বলছে, দিদির বান্ধবীরা সিপিএম বাড়ির মেয়ে ফোন করে বলছে, আরে বাবু এবার ভোটে দাঁড়িয়েছে, আমরা কিন্তু বাবুকেই ভোটটা দেবো। সো হয়তো আমার পরিচিতির কারণে, লোকাল এটার কারণে আমি হয়তো কিছু ভোট পাবো, কিন্তু ফাইনালি ব্যাপারটা হচ্ছে ইটস এ ব্যাটল, এবং যেখানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ওনারাই আসল, ভোটটা ওনারা পাবেন। ইটস বাই শেয়ার লাক, বাই চান্স যে আমি এখানে ক্যান্ডিডেট হয়ে গেছি, আদারওয়াইজ ভোটটা মমতা ব্যানার্জির, ভোটটা অভিষেকের, ভোটটা তৃণমূলের। থ্যাংক ইউ সো মাচ দেবদীপদা, টাইম দেওয়ার জন্য, ব্যস্ততার মধ্যে অনেক শুভেচ্ছা থাকছে আগামী দিনের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে ছিলেন দেবদীপ পুরোহিত, খর্দা বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী। প্রথমবার রাজনীতির ময়দানে, কিন্তু রাজনীতিকে ভালোবেসেই এই লড়াইতে রয়েছেন, অন্তত তার কথায় এমনটাই আমার মনে হলো। আপনাদের কি মনে হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো মধুরিমা এবং এ পর্যন্তই। আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম।